এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওকে এনে দাও আম্মু। দেখো না ও কত কষ্ট পাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমি যে সহ্য করতে পারছি না আম্মু, এত কষ্ট হচ্ছে। প্রহর দাঁড়িয়ে থেকে মা ছেলের এই দৃশ্য দেখে তাদের নিকট এগিয়ে গেল। তার বন্ধু এতটা ভালোবাসে নুহাকে সেটা ধারণাতেই ছিল না। তাছাড়া রাহাতকে সে কখনোই এভাবে ভেঙে পড়তে দেখেনি। আজ রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে তারও মনটা পুড়ছে। প্রহর অদূরে একবার কান্নারত প্রাপ্তির দিকে চেয়ে ইশারায় তাকে এখানে আসতে বলল। প্রাপ্তি ইশারা বুঝে সেখানে এসে দাঁড়ালে প্রহর বলল, আন্টি যান প্রাপ্তির সাথে, আমি রাহাতকে দেখছি, কোনো চিন্তা নেই। প্রাপ্তি রাহাতের মায়ের হাত ধরে চলে গেলে প্রহর রাহাতের মুখোমুখি হলো। তার কাঁধে হাত রেখে বলল, বি স্ট্রং রাহাত, এমন কেন করছিস? ধৈর্য রাখ একটু। রাহাত আবার ওটির দরজার দিকে চেয়ে বলল, খুব চিন্তা হচ্ছে দোস্ত, নোয়া ফিরে আসবে তো আমার কাছে, বল না। প্রহর নরম কণ্ঠে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই ভালো কিছু হবে। রাহাত আর কিছু বলার স্থিতিতে নেই। অত্যাধিক শঙ্কায় সে এখন স্তব্ধ হয়ে আছে। এখনো চোখে ভাসছে নুহা রক্তমাখা শরীরটা। নুহাকে এই অবস্থায় দেখে রাহাতের মনে হচ্ছিল তার বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। খুব যন্ত্রণা হচ্ছিল তার। কোনোভাবেই রক্তমাখা নুহাকে কোলে নিয়ে গাড়িতে উঠে হাসপাতালে আসে সে। নুহাকে তৎক্ষণাৎ যখন অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হয় তখন রাহাত কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে প্রহরকে কোনোভাবে ঘটনাটা জানিয়েছিল সে। প্রহর এক পলক বন্ধুকে দেখে নিয়ে পুনরায় প্রাপ্তির দিকে তাকালো। এসেছে থেকে কেঁদে যাচ্ছে সে, চোখগুলো ফুলে উঠেছে তার। প্রহর এটুকু বুঝতে পারলো নুহাকে যদি বাঁচানো সম্ভব না হয় তাহলে রাহাত হয়ে যাবে অস্বাভাবিক, আর বান্ধবীর সুখে পাথর হয়ে যাবে প্রাপ্তি। তার হাসি খুশি বন্ধুটা আর কখনো হাসবে না, কখনো স্বপ্ন দেখবে না, তিলে তিলে শেষ করে দেবে নিজেকে। প্রহর দীর্ঘশ্বাস নিয়ে জানালা দিয়ে একবার আকাশের দিকে তাকালো। তখনই ওটির দরজা খুলে বের হয়ে আসলেন একজন ডাক্তার। রাহাত অস্থির হয়ে সেদিকে এগিয়ে গেলে প্রহরও গিয়ে পাশে দাঁড়ালো। রাহাত ভয় ভয় গলায় প্রশ্ন করলো, নোহা কেমন আছে ডক্টর? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে সহজ গলায় বললেন, আপনাদের মিথ্যা বলবো না আমি, রোগীর কন্ডিশন বেশি একটা ভালো না, মাথা ফেটে প্রচুর ব্লিডিং হয়েছে তার। আমরা যা করার করেছি তবুও রোগীর অবস্থার উন্নতি হচ্ছে না। প্রচুর রক্তক্ষরণের ফলে অপারেশনের আগে অনেক রক্ত দিতে হয়েছে, কিন্তু এখনও 1 ব্যাগ রক্তের প্রয়োজন। আমরা 1 ব্যাগ ম্যানেজ করতে পারিনি। আপনারা যদি ইমিডিয়েটলি ম্যানেজ করতে পারেন তাহলে রোগীর জন্য ভালো হয়, তবে রোগীর বাঁচা মরার ব্যাপারটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। রক্তের ব্যবস্থা করুন, আমরা কেবিনে শিফট করছি রোগীকে। ডাক্তারের কথাগুলো শুনে রাহাতের মনে হলো পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটিটা সরে যাচ্ছে তার। ভীষণ অসহায় দৃষ্টিতে ডাক্তারের দিকে চেয়ে রইলে ডাক্তার মলিন মুখে ভেতরে চলে গেলেন আবারও। এরই মধ্যে উপস্থিত সবাই নেগেটিভ রক্তের সন্ধানে লেগে গেল। উপস্থিত কারোর সঙ্গে মিলল না। রাহাতও তার বিভিন্ন আত্মীয় স্বজনকে কল করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সবার অস্থিরতার মাঝে প্রাপ্তির হঠাৎ মনে পড়ে লাবণ্যের কথা। একদিন কোনো এক কারণে ভার্সিটিতে তাদের ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছিল। তখনই সে জানতে পারে লাবণ্য নেগেটিভ ব্লাড গ্রুপের অধিকারী। প্রাপ্তি দেরি না করে তার থেকে কিছুটা দূরে দাঁড়ানো প্রত্যয়ের কাছে এগিয়ে গেল। ব্যাপারটা তাকে জানাতেই প্রত্যয় অস্থির হয়ে ছুটল লাবণ্যকে আনতে। কিছু সময় পর প্রত্যয় লাবণ্যকে নিয়ে হাসপাতালে এসে উপস্থিত হয়। লাবণ্যকে দেখা মাত্র একজন নার্স তাকে সঙ্গে করে নিয়ে রক্ত দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেলেন। রক্তের ব্যবস্থা হলেও সবার মনের শঙ্কা যেন এখনো কাটেনি। শঙ্কিত নয়নে সকলে স্থির হয়ে বসে আছে। নুহার বাবা মা এত কষ্টের মাঝেও বারবার রাহাতকে নোটিস করছেন। ছেলেটা কেমন পাগলামি করছে তার মেয়েটার জন্য। খুব ভালোবাসে হয়তো। রক্ত দেওয়ার কাজ সম্পাদন হলে লাবণ্য বেরিয়ে আসে কেবিন থেকে একজন নার্সের সহায়তায়। প্রত্যয় সেদিকে এগিয়ে গেলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঠিক আছে তুমি? লাবণ্যের কিছু বলার পূর্বেই নার্স বলে উঠল, ওনার দিকে খেয়াল রাখুন, দুর্বল শরীরে 1 ব্যাগ রক্ত দিয়ে আরও দুর্বল হয়ে পড়েছেন। শরীরের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় জ্ঞান হারাতে পারেন। আমরা ওনাকে 304 নাম্বার রুমে নিয়ে স্যালাইন দিচ্ছি, আপনিও আসতে পারেন। প্রত্যয় লাবণ্যের মুখের দিকে তাকালো একবার। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে, মনে হচ্ছে কতদিন যাবত না খাওয়া। প্রত্যয় ঢুলতে থাকা লাবণ্যকে এক হাতে আগলে নিল।
নার্সের উদ্দেশ্যে বলল। আপনারা সব কিছুর ব্যবস্থা করুন, আমি ওকে নিয়ে যাচ্ছি। নার্স মাথা নাড়িয়ে চলে গেলে প্রত্যয় সবার দিকে এক পলক চেয়ে নুহার কেবিন থেকে বের হওয়া ডাক্তারের মুখপানে একবার তাকালো। ডাক্তার এবার আশ্বাস দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আলহামদুলিল্লাহ, রোগীর অবস্থা এখন অনেকটাই আশঙ্কামুক্ত। আপনারা তার সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু বেশি সময়ের জন্য নয়, আর কথা কম বলবেন। সবার বুক থেকে যেন বিষাদের কালো ম্যাঘ সরে গেল। রাহাত দ্রুত এগিয়ে এসে ডাক্তারকে বলল, নুহা কথা বলতে পারছে? না, কথা বলার মতো কন্ডিশনে তিনি নেই, তবে আশা রাখছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার কথা শেষ করে চলে গেলে জ্ঞান হারিয়ে প্রত্যয়ের বুকে হেলে পড়ল লাবণ্য। ইফতেখার সাহেব, প্রাপ্তি, এমনকি উপস্থিত সবাই প্রত্যয়কে তাড়া দিল লাবণ্যকে জলদি কেবিনে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যয় আর দেরি না করে শরীরের ভর ছেড়ে দেওয়া লাবণ্যকে কোলে করে কেবিনের দিকে এগিয়ে গেল, আর বাকি সবাই ক্রমান্বয়ে নুহার কেবিনের দিকে পা বাড়ালো। অক্সিজেন মাস্ক পরা বন্ধ চোখের নুহাকে দুর্বল শরীরে শুয়ে থাকতে দেখে তার মা বহু কষ্টে নিজেকে সামলালো। সবাই একে একে নুহাকে দেখে বিদায় নিলে সবার শেষে রাহাত আসে কেবিনে। প্রহর বন্ধুকে শান্ত থাকার নির্দেশ দিয়ে দরজা থেকে বিদায় নিল। ধুরু ধুরু বুকে রাহাত এগিয়ে যায় তার প্রিয়তমার কাছে। চোখ বন্ধ রাখা নুহার দিকে চেয়ে নিজের চোখ জোড়া ভেজে উঠে তার। চঞ্চল মেয়েটার কি হাল হয়ে গেল এটুকু সময়, কেমন নিথর হয়ে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। তাকে চোখ মেলে দেখছে না, করছে না কোনো আদরে আবদার। তার লজ্জা মাখা হাসিটাও যেন জীর্ণ মুখের আড়ালে ঢেকে গেছে। রাহাত কাছে বসে তার ক্যানোলা লাগানো হাতের দিকে একবার তাকালো, পরক্ষণেই চোখ বুজে গভীর দম নিয়ে সেটা সশব্দে ছাড়লো। নুহার শুকনো মুখটার দিকে চেয়ে ভেজা গলায় মৃদু স্বরে বলল, বুকে যে খুব যন্ত্রণা হচ্ছে, একটাবার চোখ খুলো, একবার তাকাও না প্রিয়তমা। বিকেল ঘনিয়ে সন্ধ্যার আগমন লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালে উপস্থিত প্রতিটি মানুষের উপর দিয়ে বড্ড ধকল গেছে আজ। খাওয়া নেই, বিশ্রাম নেই, অনবরত দুশ্চিন্তা আর কান্নার ফলে তারা এখন নেতিয়ে। রাহাত তার মা বাবাকে খানিক আগেই বাসায় পাঠিয়েছে। নুহার বাবা মাকে বিশ্রামের উদ্দেশ্যে পাঠাতে চাইলেও তারা যাচ্ছেন না। অবশেষে রাহাত হাল ছেড়ে দিয়ে বাহির থেকে তাদের জন্য খাবার এনে নিজের হাতে নুহাকে খাবার খাইয়ে দিয়েছেন। উনিও আপত্তি না করে মৃদু হেসে খেয়ে নিয়েছেন। প্রত্যয় আপাতত লাবণ্যের কেবিনে ঘাপটি মেরে বসে আছে, তাকে কোনোভাবেই একা ছাড়ছে না। লাবণ্যের শরীরে অলরেডি 2টা স্যালাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় স্যালাইনটা শেষ হতেই নার্স তা খুলে রেখে বিদায় নিলে নিজের সামনে বসে থাকা প্রত্যয়ের দিকে ছোট ছোট চোখে চাইল লাবণ্য। লোকটা টান টান ভঙ্গিমায় বসে তাকে তীক্ষ্ণ চোখে পরখ করছে। লাবণ্য সে চাহনি দেখে নিচে স্বরে প্রশ্ন করে বসলো, এভাবে চেয়ে আছেন কেন? প্রত্যয় কিছুক্ষণ চুপ থেকে দাঁত খেছে বলল, শরীরে এই অবস্থা কেন? কিসের দুঃখ তোমার? না খেয়ে এমন দেবদাসের ফিমেল ভার্সন হচ্ছে কেন? একজন সুস্থ শরীরের মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর এক ভাগে 350 থেকে 450 মিলিলিটার রক্ত। সুতরাং 1 ভাগ রক্ত দিলে একজন সুস্থ মানুষের কোনো প্রবলেম হয় না। রক্ত দেওয়ার পর সামান্য দুধ ডিম খেলে ঠিক হয়ে যায়, আর সেখানে তুমি জ্ঞান হারিয়েছো, সাথে 2টা স্যালাইন দিতে হয়েছে। তাহলে বোঝো কি পরিমাণ দুর্বল তোমার শরীর। লাবণ্য ঝাড়ি খেয়ে মুখটা ভুতা করে রাখলো। প্রত্যয় ফুসফুস করেই যাচ্ছে। লাবণ্য আর চোখে তাকে দেখে মনে মনে বলছে, আপনার জন্যই তো এমন অবস্থা আমার। প্রত্যয় কিছুক্ষণ মেজাজ দেখিয়ে লাবণ্যকে ধরে বসালো, তারপর টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে বলল, পুরোটা শেষ করো, এখন থেকে খাবারে যেন অনিয়ম না হয়। লাবণ্য মাথা নেড়ে গ্লাস হাতে নিল। সত্যি বলতে প্রত্যয়ের কেয়ারগুলো তার মনে একরাশ মুগ্ধতার সৃষ্টি করছে। প্রত্যয়ের এই রূপ সে কখনো দেখেনি। প্রত্যয়ের থেকে একটু ভালোবাসা, একটু কেয়ার পাওয়ার জন্য কত মুখিয়ে থাকতো সে। আজ তার যত্ন পেয়ে মনে অদ্ভুত প্রশান্তি কাজ করছে। প্রাপ্তি এতক্ষণ দরজায় দাঁড়িয়ে তার ভাইয়ের কথাগুলো শুনেছে। যাক, তার ভাই যে লাবণ্যের সাথে সহজ হচ্ছে, এটাই অনেক বেশি আনন্দের। প্রাপ্তি ধীরে ধীরে এগিয়ে গেল তাদের কাছে। প্রাপ্তিকে নজরে পড়তেই লাবণ্য চিন্তিত স্বরে বলল, নুহা কেমন আছে এখন? প্রাপ্তি তার ভাইয়ের পাশে গিয়ে বসলো। অতঃপর লাবণ্যের উদ্দেশ্যে বলল, ডাক্তার বলেছে এখন অনেকটাই শঙ্কামুক্ত। তোমার কেমন লাগছে এখন আপু? প্রত্যয়কে একবার দেখে নিয়ে লাবণ্য মৃদু স্বরে বলল, আমি সুস্থ আছি, কিন্তু নুহা এই অবস্থা কিভাবে হলো? তোমরা একসাথেই হল থেকে বেরিয়েছিলে, তাই না? প্রাপ্তি দীর্ঘশ্বাস নিয়ে বলল, নুহাকে রাহাত ভাইয়ার সাথে রেখে আমি ভাইয়ার সঙ্গে বাসায় এসেছিলাম।
বাসায় আসার ঘন্টাখানিক পরেই ওর এই অবস্থার কথা জানতে পারি। নুহা খুব ছটপটে একটা মেয়ে, তুমি তো জানোই আপু। অতি চঞ্চলতার কারণেই অসাবধানতাবশত প্রাইভেট কারের সামনে পড়ে তারপরে এই অবস্থা। লাবণ্য মাথা নিচু করে মৃদু শ্বাস নিল। প্রত্যয় এবার বোনের দিকে ফিরে বলল, কিছু খাসনি তাই না? আন্টি খেয়েছে কিছু? আন্টিকে জোর করে খাইয়েছে রাহাত ভাইয়া, আমার খেতে ইচ্ছে করছে না। প্রত্যয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, রেডি হওয়া, বাসে যাবি, খেয়ে রেস্ট নিয়ে তারপর আবার আসবি। লাবণ্যকেও রেডি কর। প্রাপ্তি ভাইয়ের কাট কাট আদেশ শুনে লাবণ্যের দিকে তাকালো। ততক্ষণে প্রত্যয় বাইরে চলে গেছে। কিছুক্ষণের মাঝে প্রত্যয় ফিরে এলে দুজনকে নিয়ে হাসপাতাল থেকে বিদায় নিল। লাবণ্যকে সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে প্রাপ্তিকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। প্রহর আপাতত তার বাবার অফিসের একটা জরুরি মিটিংয়ে আছে। দেখতে দেখতে আর 4-5টা দিন কেটে গেল। নুহা এখন অনেকটাই সুস্থ, কথা বলতে পারছে ধীর স্বরে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে অনেকটা সময়ের প্রয়োজন। হাসপাতালে যাওয়া আসা করে প্রাপ্তি সহ বাকিদের দিনকাল কাটে এখন। আজও যাবে প্রাপ্তি দুপুরের দিকে তার অসুস্থ বান্ধবীকে দেখতে। সে নুহার কিছু পছন্দের খাবার রান্না করে বক্সে নিয়ে নিল। রাত্রে এসেছে এখন বাসায়। প্রাপ্তি রান্না শেষ করে রুমে ফিরে ফ্রেশ হয়ে নিলে রাত্রে বিছানায় এসে বসলো। প্রাপ্তির উদ্দেশ্যে বলল, ওই বজ্জাতটা কোথায়? এখনো রাত করে বাসায় আসে? প্রাপ্তি আলতু হেসে বলল, বাইরে গিয়েছেন। নুহার অ্যাক্সিডেন্টের পর থেকে বেশি রাত করেন না, অনেকটা সময় ওনার বন্ধুর পাশেই থাকেন। রাত্রি আরো কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করলো প্রহর। রাত্রিকে দেখে চোখ কুচকে বলল, কি কুপরামর্শ দিচ্ছিস আমার বউকে? প্রহরের মুখে আমার বউ কথাটা শুনে প্রাপ্তির ভীষণ লজ্জা লাগলো। সে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলে রাত্রি হেসে বলল, কুপরামর্শ নয়, সুপরামর্শ দিচ্ছি, বুঝছিস? হয়েছে, এত সুপরামর্শ দিতে হবে না। রুম থেকে বিদায় হ, বউয়ের সঙ্গে প্রাইভেট টক আছে আমার। রাত্রি মুখ বাঁকিয়ে চলে গেলে প্রহর দরজা লাগিয়ে এগিয়ে গেল প্রাপ্তির দিকে। প্রাপ্তি তার এগুলো দেখে চলে যেতে নিলে প্রহর হাতে চাপ দিয়ে ধরে নিজের দিকে ঘুরালো। প্রাপ্তির চোখের দিকে চেয়ে বলল, আমার উত্তরটা কিন্তু এখনো পাইনি। প্রাপ্তি চোখ কুচকে বলল, কিসের উত্তর? আমাকে ভালোবাসেন কিনা এটা জানতে চাইছিলাম, সেটার অ্যান্সার এখনো পাইনি। প্রাপ্তির রাগ হলো ভীষণ। নিজে এই ব্যাপারে কিছু বলে না, অথচ তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে গেছে। প্রাপ্তিও বলবে না, যা করার করুক। সেদিনের পর থেকে প্রায় অনেকবারই সে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, কিন্তু প্রাপ্তি বিভিন্ন ছুতোই এড়িয়ে গেছে। কিন্তু আজ কি করবে? প্রাপ্তির ভাবনার মাঝেই প্রহর গমগমে স্বরে বলল, কি ফোন দিয়ে আসছেন? কিছু না, আমাদের দেরি হচ্ছে, হাসপাতাল যেতে হবে। হুম, আগে উত্তরটা দিন, তারপর যাব। প্রাপ্তি এবার ঠোঁট কুচকে প্রহরের থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে মাথা নিচু করে বলল, আমি জানি না। প্রহর কিছুক্ষণ ভ্রু কুচকে তার দিকে চেয়ে থাকলে প্রাপ্তি তাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মনে মনে আওড়ালো, আগে আপনি নিজের মনের কথা প্রকাশ করুন, তারপর আমাকে ফোর্সও করতে হবে না, আমি নিজে থেকে সব বলবো। গাড়িতে বসে প্রাপ্তি খেয়াল করে দেখলো প্রহরের চোখ মুখ লাল হয়ে আছে। ঠোঁট শক্ত করে ড্রাইভ করে যাচ্ছে, হয়তো রেগে গেছে। প্রাপ্তি আর চোখে একবার তাকে দেখে নিয়ে আড়ালে নিঃশব্দে হাসলো। প্রহর যদি এই মুহূর্তে প্রাপ্তির হাসিটা দেখতে পেত, তাহলে নিশ্চয়ই তুল কালাম কাণ্ড ঘটিয়ে ছাড়ত। প্রাপ্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রহর অফিসের উদ্দেশ্যে চলে গেল। প্রহরের থেকে দৃষ্টি সরিয়ে ধীর কদমে নুহার কেবিনের দিকে এগিয়ে গেল প্রাপ্তি। নুহার মা বসে আছে তার কাছে। রাহাত ভার্সিটিতে গেছে, যদিও সম্পূর্ণ মন পড়ে থাকে নুহার কাছে, তবু দায়িত্বের খাতিরে যায়। ক্লাস শেষ করে পুরোটা সময় নুহার আশেপাশে থাকে সে। রাহাতের প্রতি ভীষণ সন্তুষ্ট নুহার বাবা মা যা তাদের আচরণেই প্রকাশ পায়। অলরেডি প্রাপ্তির কাছ থেকে নুহা আর রাহাতের সম্পর্ক কিভাবে কখন হয়েছে সব শোনাও হয়ে গেছে নুহার মায়ের। এখন দুই পরিবার তাদের বিয়েতে রাজি। প্রাপ্তি মৃদু হেসে নুহার পাশে গিয়ে বসলো। নুহা তাকে দেখে ঠোঁট এড়িয়ে হাসলে প্রাপ্তি বলল, এবার ওঠ, খাইয়ে দিই। নুহার ধীর গলায় বলল, ভাইয়া আসেনি? এসছিল, চলে গেছে অফিসে। প্রাপ্তি আর কথা না বলে নুহাকে ধরে বসিয়ে প্লেট নিয়ে তার পাশে বসলো। টুকটাক কিছু কথা বলে বান্ধবীকে খাইয়ে দিয়ে নুহার মাকেও খেয়ে নিতে তাড়া দিল সে। বিকাল 5টার দিকে রাহাত এসে উপস্থিত হলো হাসপাতালে। ক্লাস শেষে বাসা থেকে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছে এখানে। করিডোরে প্রাপ্তির সঙ্গে দেখা হলে আলতো হেসে তার হাতে কিছু চকলেট ধরিয়ে দিয়ে বলে,
বাসায় চলে যাও, নিচে তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে, নোহার পাশে আছে আমি। প্রাপ্তিও আর অমত না করে নিচে চলে গেল। নুহার সঙ্গে কেবিনে প্রতিদিনই তার মা থাকে আর রাহাত বাহিরে বসে নির্ঘুম রাত্রি কাটায়। প্রাপ্তিও থাকতে চেয়েছিল বান্ধবীর সাথে, কিন্তু কেউ এ ব্যাপারে রাজি হয়নি। কেবিনে এসে নুহার পাশে বসল রাহাত। কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে প্যান্টের পকেট থেকে চকলেট বের করে নুহার হাতে দিল। নুহা আলতু হেসে তার দিকে চেয়ে রইল। মাথায় এখনো ব্যান্ডেজ তার, বেশি নাড়াচাড়া করলে ব্যথা আসে। রাহাত কিছুটা এগিয়ে নুহার হাত নিজের ঠোঁটের কাছে এনে আলতো করে চুমু খেল। নুহা তৎক্ষণাৎ চোখ বুজে নিলে রাহাত ধীর স্বরে বলল, জলদি সুস্থ হয়ে ওঠো। নুহা চোখ খুলে বলল, খেয়েছেন? আরো কিছু খাবে? নুহা মাথা নাড়ল। রাহাত একটা চকলেটের প্যাকেট ছিঁড়ে তার মুখে দিয়ে বলল, খাও। আর শোনো, বিয়ের রাতে মানে আমাদের বাসর রাতে তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ আছে, বুঝছো? সুস্থ হও দ্রুত। নুহা কিছু জিজ্ঞেস করতে যেও আর করল না। মৃদু স্বরে হেসে শুয়ে থেকে রাহাতকে দেখার মাঝে ঘুমে বিভোর হলো সে। রাহাত স্মৃতিকে একবার চেয়ে ফোনটা বের করলো। নুহার মা আপাতত বাসায়, রাত্রে ঘনিয়ে এলে আবার আসবে। ফোনটা বের করে অন করতে একটা নিউজে রাহাতের চোখ আটকে গেল। সেটা দেখে ক্রমশ মুখের ওঠা নামার গতি বৃদ্ধি পেলে মুহূর্তে অস্থির হয়ে উঠল সে। ঘুমন্ত নুহাকে আরেকবার দেখে নিয়ে তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে গেল। বন্ধুর চিন্তায় বুকটা মুষড়ে উঠতেই একজন নার্সকে কেবিনে রেখে দরজা চাপিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রাহাত। প্রহর চৌধুরীর সঙ্গে আমার রিলেশন বহুদিনের। সে বিদেশ থাকা অবস্থাতেই আমরা লিভ টুগেদারে করেছি। ভালোই চলছিল আমাদের সম্পর্ক। তবে হঠাৎ একদিন সে আমায় না জানিয়ে বিদেশ থেকে চলে আসায় আমি একদম ভেঙে পড়ি। এর কয়েক মাস পর আমিও বাংলাদেশে ফিরে আসি। এসে জানতে পারি আমি প্রেগনেন্ট, আর সেই বাচ্চার বাবা প্রহর। তারপর প্রহরের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু সে রেসপন্স করেনি। তার বাসার ঠিকানাও আমি জানি না, কিন্তু কিছু মানুষের থেকে জানতে পেরেছি সে নাকি বিয়ে করেছে। কান্নারত এক রমণীর এই কথাগুলো বর্তমানে দেশের সব চ্যানেলে প্রচার হচ্ছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপটি রীতিমতো ভাইরাল। অনেকে অনেক ধরনের মন্তব্য করছে স্বনামধন্য ব্যবসায়ী পলাশ চৌধুরীর একমাত্র ছেলে প্রহর চৌধুরীকে নিয়ে। দুশ্চরিত্র ধোঁকাবাজ বলে গালি দিতেও দ্বিধা করছে না কেউ। রাহাত দ্রুতগতিতে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালো। নিউজে আরেকবার চোখ বুলিয়ে চল শক্ত হয়ে উঠল তার। বন্ধুকে নিয়ে এমন বাজে একটা নিউজ দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। ভিডিও বন্ধ করে সে এবার কল লাগালো প্রহরের কাছে। কল যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। রাহাত অনবরত পায়চারি করে যাচ্ছে। 5 বারের বেলায় কলটা রিসিভ হলো। তৎক্ষণাৎ রাহাত অস্থির হয়ে বলে উঠল, দোস্ত কোথায় তুই? উপাস থেকে কোনো রেসপন্স না পেয়ে রাহাত আবার বলল, ওইটা কোন ক্ষেতের মূলারে? তোর নামে যে বাজে নিউজ ছড়াইলো। কি রে, তুই কোথায় আছিস? কথা বলছিস না কেন? এবার প্রহরের গম্ভীর স্বর ভেসে এলো, তুই নুহার দিকে খেয়াল রাখ, এসবের জন্য আমি আছি। রাহাত তাড়াহুড়ো করে বলল, আমি কি আসবো? দেখ, প্রাপ্তি জানতে পারলে। রাহাতের কথা থামিয়ে প্রহর গম গম স্বরে বলল, তোর আসতে হবে না, আমি আছি এসবের জন্য, বলেছি না? এখন রাখছি। সাথে সাথে কল কাটল প্রহর। রাহাত স্ক্রিনে একবার চাইল। তার বন্ধু যে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে এই ব্যাপারে সে নিশ্চিত। পরক্ষণেই কেবিনের দিকে যেতে নিলে পলাশ সাহেবের কল আসলো তার ফোনে। ইতিমধ্যে হয়তো সবার দেখা হয়ে গেছে নিউজটা। রাহাত মৃদু ঢুক গিলে কল রিসিভ করলো। রাহাতের কিছু বলার পূর্বেই পলাশ সাহেব বললেন, রাহাত, এসব কি শুনছি? কি হচ্ছে এগুলো? তুমি কিছু জানো এ ব্যাপারে? রাহাত নেচে ঠোঁট কামড়ে বলল, আঙ্কেল, আপনি বিশ্বাস করছেন সব? অবশ্যই না। আমার ছেলে কেমন তা আমার চেয়ে ভালো কে জানাবে? আমি আমার ছেলেকে এই শিক্ষা কখনোই দেইনি। তবে বুঝতে পারছি না কে এসব ছড়ালো, আর এসবের পেছনে কে আছে। ও ইকবাল খান ছাড়া আর কে হবে? প্রহরের পেছনে হাত ধুয়ে পড়েছে এ লোক। কোনোভাবে যখন তাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে না, তাই এই টেকনিক কাজে লাগিয়েছে। প্রহরকে আমি আগেই বলেছিলাম ওই বদলোককে পুলিশে দিতে। ছেলে আমার কথা শুনলো না। তবে মেয়েটাকে চিনো তুমি? এসব মিথ্যা আঙ্কেল, এই মেয়ে সুইজারল্যান্ড ছিল না। পলাশ সাহেব এবার হতাশ গলায় বললেন, এখন কি হবে? কিভাবে ঠিক হবে এসব? আমি বুঝতে পারছি না। প্রহরের মা তো কান্নাকাটি করে শেষ। প্রাপ্তি কেমন নিশ্চুপ হয়ে আছে। তবে আমার মেয়েটা সবাইকে চিন্তা করতে মানা করছে অনবরত। প্রহরকে কল দিচ্ছি, নাম্বারটাও বন্ধ বলছে। রাহাত কিছুক্ষণ চুপ রইল। সে বুঝতে পারছে সবার মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে।
প্রাপ্তিকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। মেয়েটা না আবার ভুল বুঝে বসে প্রহরকে। সে স্কুল লাইফ থেকে রাহাত প্রহরের সাথে আছে, দুজনের একসঙ্গে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। সে তো ভালোভাবেই জানে তার বন্ধুটা কেমন। যে নিউজ তার নামে ছড়ানো হচ্ছে, প্রহর এসবের ধারে কাছেও কখনো ছিল না। রাহাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কোথায় আপনি? প্রহর অফিসে না? আমি বাসায় এসেছি। প্রহর তো অফিসেই ছিল, কিন্তু এখন খোঁজ নিয়ে জানলাম প্রহর নাকি ঘণ্টাখানেক আগেই অফিস থেকে চলে গেছে। ছেলেটা কোথায় গেল বুঝতে পারছি না। আছে হয়তো আশেপাশে কোথাও। আন্টিকে কাঁদতে মানা করেন আঙ্কেল, প্রাপ্তির দিকে খেয়াল রাখবেন। আর চিন্তা করার দরকার নেই। রাহাত আশ্বাস দিয়ে কল কাটলো। মুহূর্তে আরো কিছু কল আসলো তার ফোনে। একে একে সবাইকে শান্ত হতে বলে সে এগিয়ে গেল নুহার কেবিনের দিকে। সবাইকে আশ্বাসের বাণী শোনালেও নিজের মনের শান্তি পাচ্ছে না কোনোভাবেই। চারজোড়া চোখ একধানে চেয়ে আছে টিভির স্ক্রিনে। তাদের মুখে ফুটে আছে শয়তানি হাসি। প্রহরকে অপদস্থ করতে পেরে এক একজন আনন্দে আত্মহারা। ইকরাম এবার হু হু করে হেসে তার বাবার উদ্দেশ্যে বলল, এতদিন পর একটা কাজের কাজ করেছো ড্যাড, আই রিয়েলি প্রাউড অফ ইউ। ইকবাল খান ক্রুর হেসে বলল, আমাদের পেছনে লাগতে আসা ফল বুঝুক এবার। পাশ থেকে আফরোজা বেগম রিমি নামের মেয়েটার পেট চাপড়ে বলল, কি চাও বলো, এত ভালো একটা কাজের জন্য যা চাও তাই দেয়া হবে। রিমি উত্তেজিত হয়ে বলল, ওই প্রহর চৌধুরীকেই চাই। কি হ্যান্ডসাম, হট, উফ। ওর বউকে সরিয়ে আমার কাছে এনে দিন, তাহলেই হবে। এক দেখাতেই ক্রাশ খেয়ে ফেলেছি। উপস্থিত সবাই উচ্চ স্বরে হাসলো কিছুক্ষণ। আফরোজা হাসি বন্ধ করে মেয়েটার উদ্দেশ্যে বলল, মনে করে পেয়ে গেছে, প্রহর চৌধুরী তোমার বউ আর তার বউ। আফরোজার কথা কেড়ে নিয়ে ইকরাম বলে উঠল, প্রাণ পাখি শুধু আমার। সবাই যখন হাসি আনন্দ এনজয় করতে ব্যস্ত, তখনই টিভিতে একটা নতুন ক্লিপে চোখ আটকে গেল আফরোজার। পাশে থাকা তার ভাইকে সে তাড়াহুড়ো করে ডাকলো, ভাইজান নিউজটা দেখো। ইকবাল খান রিং করা রেখে টিভির দিকে ধ্যান দিল সম্পূর্ণ। ইতিমধ্যে বাসায় উপস্থিত সবার দৃষ্টি টিভির স্ক্রিনে। সেখানে একজন লোককে দেখানো হচ্ছে। সে বলছে, আমি এনএসআই সংস্থার মহাপরিচালক, আর প্রহর চৌধুরী এনএসআই সংস্থা একজন ফিল্ড অফিসার। খুবই নিষ্ঠার সঙ্গে দীর্ঘ 5 বছর যাবৎ সে কাজ করে যাচ্ছে এই সংস্থায়। খুবই অমায়িক ব্যবহার অধিকারী সে। তার সম্পর্কে কোনো ব্যাড রিভিউ আজ পর্যন্ত আমরা শুনিনি। এমন সরকারি সেবা প্রদানকারী একজন কর্মকর্তাকে নিয়ে যে রিউমার ছড়ানো হচ্ছে তা সত্যি অবমাননাকর। এটুকু শুনে উপস্থিত সবার চক্ষু যেন চরক গাছ। যে প্রহরকে সাধারণ একজন ছেলে মনে করে তারা এত কিছু সাজিয়েছে, সে এনএসআই সংস্থার সঙ্গে যুক্ত আছে। তাছাড়া ফিল্ড অফিসারদের কাজই তো সারজমিন থেকে তথ্য সংগ্রহ করা। ইকবাল এবার বুঝতে পারছে কেন তাদের সব প্ল্যান ফ্লপ হয়েছে। যে লোকের সাথে তারা পাঙ্গা নিয়েছে তাদের সব হিতে বিপরীত হয়ে যাবে না তো? আফরোজা চিন্তিত মুখে তার ভাইয়ের দিকে চেয়ে রইলে ইকবাল খানও এক পলক চাইল। প্রহরকে সাধারণ পুরুষ ভেবে বড় ভুল করে ফেলেছে তারা। তাদের আস্তানায় এত নিরাপত্তা সত্ত্বেও যে ছেলে এসে তাদের সমস্ত প্ল্যান রেকর্ড করে নিয়েছে, তার পক্ষে অসম্ভব বলে কিছু কি আছে? এ ব্যাপারে আরও বিস্তারিত ভাবার দরকার ছিল। নিজেরা অধিকতর ভয়ানক হওয়া সত্ত্বেও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রহরের নিকট না তাদের সবকিছু ফাঁস হয়ে যায়, সে ভয়েই ইকবাল খান তটস্থ। মৌমাছির চাকে যেহেতু হাত দিয়েছে, তারা এবার কামড় তো খেতেই হবে। অন্তত এটুকু ধারণা হয়ে গেছে আফরোজার। প্রহরের 3 তলা বাসাটায় আজ কেমন নীরবতা বিরাজমান। আশেপাশের প্রতিবেশীরা বিভিন্ন মন্তব্য ছুড়ছে আজ তাদের উপর, কিন্তু কেউই এর উত্তরে কিছু বলেনি। সারাদিন বিভিন্ন কানাঘুষায় চলেছে তাদের মাঝে, আর সোশ্যাল মিডিয়ায় তো বিশ্রীভাবে অপমান করা হচ্ছে প্রহরকে। এসব কিছু দেখে প্রহরের পরিবারের লোকজন সহ্য করতে না পারলেও চুপ আছে। তাদের ছেলের প্রতি বিশ্বাস আছে। সে রাহাতের মাধ্যমে খবর পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে কিছু না করছে তার আগে যেন তারা কেউ মিডিয়ার সামনে কিছু না বলে। অলরেডি কিছু সাংবাদিক হাঙ্গামা করে গেছে পলাশ সাহেবের অফিসের সামনে। বিকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাতের 2য় প্রহর চলছে এখন। সারা বিকাল সন্ধ্যার কর্মকাণ্ডের পর এখন সব নিশ্চুপ। প্রহরের পেশা সম্বন্ধে জেনে বাসার প্রতিটা মানুষ স্তব্ধ বলা চলে। প্রহরের বাবা মা রাত্রি সবাই ঘুমিয়ে গিয়েছে।
শুধু জেগে আছে প্রাপ্তি। নিজের রুমের বিছানায় বসে খোলা জানালা দিয়ে আকাশ দেখছে সে। আকাশটা কুচকুচে কালো হয়ে আছে। এই অন্ধকার আকাশের মতো এখন তার ভীষণ একাকী লাগছে। নিউজটা দেখার পর থেকেই প্রাপ্তি একদম নীরব হয়ে গেছে। যদিও তার বিশ্বাস আছে প্রহরের উপর সে কখনো এমন করতে পারে না, এটুকু বিশ্বাস তার মনে জন্ম না নিলে সে কখনোই প্রহরকে বিয়ে করতে রাজি হতো না। লোকটাকে বিশ্বাস আর ভরসা করতে পারে বলেই তার জীবনের সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে নিয়েছে সে। এই বিশ্বস্ত মানুষটাকে নিয়ে আজ এতগুলো বাজে কথা শুনে প্রাপ্তির ক্ষণে ক্ষণে কান্না পাচ্ছে। অসহনীয় যন্ত্রণা হচ্ছে বুকে। সবাই হয়তো ভাবছে স্বামীর থেকে ধোঁকা পেয়ে মেয়েটা কাঁদছে, কিন্তু প্রাপ্তি জানে তার মনে ঠিক কী চলছে। সে মুখে ছিল প্রহর একবার তাকে ফোন দিয়ে বলবে এসব মিথ্যা, কিন্তু প্রহরের কোনো খোঁজ নেই। না মিডিয়াকে সত্যিটা বলছে না তাদেরকে। প্রহরের নিশ্চুপতাকে কেন্দ্র করে আরও বিশ্রী নিউজটা প্রচার হচ্ছে। প্রাপ্তি আকাশের দিকে চেয়ে এবার ফুঁপে উঠল। প্রহরের কোনো খবর নেই, সে কোথায় আছে, কি করছে, কেউ কিচ্ছু জানে না। খানিক আগে ইফতেখার সাহেব আর প্রত্যয় এসেছিল বাসায়। তারা সবাইকে বুঝিয়ে প্রাপ্তিকে চিন্তা করতে মানা করে গেছেন। সবাই এটুকু বুঝতে পেরেছে এটা ইকবাল খানের ষড়যন্ত্রের একটা অংশ। সে ছাড়া এই দুঃসাহস কেউ দেখাবে না। তাদের উদ্দেশ্যটাও সকলের নিকট স্পষ্ট। প্রহরের ইমেজ খারাপ করে প্রাপ্তির মনে প্রহরের প্রতি ঘৃণা ঢুকানো। তারপর তারা দুজন আলাদা হয়ে গেলে সহজে প্রাপ্তিকে কিডন্যাপ করার ব্যবস্থা গ্রহণ করা। ইফতেখার সাহেব অনেকক্ষণ যাবৎ রাগে ফুসফুস করে গেছেন এসব নিয়ে। প্রাপ্তি মৃদু শ্বাস ছেড়ে চোখের পানি মুছে নিল। জানালা দিয়ে উকি দিল, কিন্তু প্রহরের অস্তিত্ব খুঁজে পেল না। গাড়িও নিয়ে যায়নি সে। প্রাপ্তি চিন্তিত হয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। তার জীবনেই কেন এমনটা হয়? কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যাচ্ছে তার। হঠাৎ আকাশ ভয়ানক গর্জন দিয়ে উঠল। মেঘের গর্জনে প্রাপ্তি চোখ মেলে বাইরে চাইতেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হলো। চিন্তার পারদ দ্বিগুণ বৃদ্ধি পেল প্রাপ্তির। বুকের অসহনীয় যন্ত্রণাকে কোনোভাবেই দমাতে পারছে না সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। বিশ্ববাসীকে জানাতে ইচ্ছে করছে আমার স্বামী খারাপ মানুষ নয়। প্রাপ্তি কান্নারত অবস্থাতেই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। জানালা বন্ধ করে প্রহরের নিষেধাজ্ঞা বেমালুম ভুলে দরজা খুলে সে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। একটা সিঁড়ি অতিক্রম করে সে উপস্থিত হলো ছাদে। তুমুল বর্ষণে নিজেকে বিলিয়ে দিয়ে ছাদের মাঝখানটায় হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়ল প্রাপ্তি। একমাত্র তার জন্য প্রহরের নাম খারাপ হলো আজ। প্রহর যদি তার স্বামী না হতো তাহলে হয়তো মানুষের এত বাজে কথা তাকে শুনতে হতো না। ইকরামও তার পিছু নিত না। এসব কিছুর জন্য প্রাপ্তির মন এখন নিজেকেই দোষারোপ করছে। প্রাপ্তি একদম ভেঙে পড়েছে। অত্যাধিক কষ্টে হেঁচকে তুলে কাঁদছে সে। রাত প্রায় 1:30টার দিকে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরে প্রহর। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে নিজের রুমের উদ্দেশ্যে যায়। রুমে গিয়ে এদিক সেদিক চেয়ে কোথাও প্রাপ্তিকে খুঁজে না পেয়ে সে চিন্তিত হয়ে পড়ে। দ্রুত গতিতে ওয়াশরুম, ব্যালকনির সব জায়গায় দেখে নেয়, কিন্তু কোথাও প্রাপ্তি নেই। তাহলে কি সে তার মামার বাসায় গেছে? প্রহর এসব ভেবেই রুম ছেড়ে বের হলো। রাত্রির রুম, তার বাবা মায়ের রুম বন্ধ। একবার ভাবলো তাদের ডাকবে, কিন্তু পরক্ষণেই সে চিন্তা ত্যাগ করে সে প্রাপ্তির নাম্বারে কল লাগালো। ফোনটা রুমের ভেতরেই বেজে চলেছে। তার মানে প্রাপ্তি পাশেই আছে। তাহলে কোথায় সে? প্রহর অস্থির হয়ে উঠল রীতিমতো। প্রাপ্তি তার বোনের সঙ্গে ঘুমালেও ফোনটা তো কাছেই থাকবে, খালি রুমে ফেলে যাবে কেন? প্রহর এবার দ্রুত কদমে এগিয়ে গেল রাত্রির রুমের দিকে। পরে কিছু একটা ভেবে পিছু হটল। সে ছাদে যায়নি তো? মনে এইটুকু ভাবনা আসতেই প্রহর দ্রুত পায়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। এক প্রকার দৌড়ে ছাদে এসে সে থমকে দাঁড়িয়ে গেল। চক্ষু স্থির করে কিছুক্ষণ চেয়ে রইলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। কালো শাড়ি পরুয়া প্রাপ্তি সম্পূর্ণ ভিজে আড়ষ্ট হয়ে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে। তার ফুপানোর আওয়াজ কানে আসতেই প্রহরের বুকটা কেমন কেঁপে উঠল। অবচেতন মন বলল, তার বউ কি তাকে অবিশ্বাস করে বসলো? এতক্ষণ যাবৎ এত ভয়ানক কাজ করেও যেখানে তার মধ্যে ভয়ের বিন্দুমাত্র রেশ ছিল না, সেখানে প্রাপ্তির কান্নার আওয়াজে বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। প্রহর অস্থিরতা নিয়ে প্রাপ্তির সামনে গিয়ে বসলো। প্রাপ্তির কাজ ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, এই মেয়ে, কি হয়েছে? কথা বলো। প্রাপ্তির চোখ খুলে প্রহরকে দেখে শব্দ করে কেঁদে উঠল। লোকটার তুমির সম্বোধন শুনে অন্যরকম আকর্ষণে প্রহরের চোখের দিকে তাকালো। সাদা রঙের শার্টটা ভিজে পুরুষালী অবয়ব দৃশ্যমান। চুলগুলো ভেজে কপালের দিকে পড়ে আছে। চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে দেখে যাচ্ছে সে। প্রাপ্তি হঠাৎ ফুঁপে উঠে প্রহরকে সরিয়ে দূরে সরে যেতে নিলে প্রহর চাপ দিয়ে জড়িয়ে ধরল তাকে। বৃষ্টির ছাটে প্রিয় মানুষের সংস্পর্শে চোখ বসল প্রাপ্তি। প্রহর তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ লুকিয়ে আছে। অদ্ভুত শিহরণে প্রাপ্তি কেঁপে উঠতে জড়ানো গলায় বলল, আপনি ভালোবাসেন না, একদম ভালোবাসেন না আমাকে।
হেঁচকি তুলে প্রাপ্তি নিজের অভিযোগ শুনিয়ে দিলেও প্রহরের থেকে তৎক্ষণাৎ জবাব আসলো না। সে প্রাপ্তির ঘাড়ে ঠোঁটের ছোঁয়া দিতে ব্যস্ত। তার হাতের বিচরণ চলছে প্রাপ্তির মেয়াদহীন কোমরের কাছটায়। প্রাপ্তি চোখ খিচে সেই ছোঁয়াগুলো অনুভব করলেও পরক্ষণই প্রহরকে নিজের থেকে ছাড়াতে উঠে পড়ে লাগে। চোখ ছাপিয়ে অশ্রু বর্ষণ শুরু হলে প্রহর তার ঘাড়ের ভাঁজে শব্দ করে চুমু খায়। প্রাপ্তি তার বুকে হাত রেখে সরাতে যেও পারছে না। সরাতে না পেরে হাল ছেড়ে চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে সে। প্রাপ্তির কান্নাকাটি দেখে প্রহর আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তার বইয়ের নীরব অভিমানটা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হেসে কানের কাছে মুখ নিয়ে আলতো করে চুমু খায়। অতঃপর মৃদু নিঃশ্বাস ছেড়ে দীর্ঘদিন যাবৎ মনে চেপে রাখা কথাটা বলে উঠে প্রাপ্তির কানের কাছে ফিসফিসিয়ে, ভালোবাসি বউ। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। চারপাশ ভয়ানক অন্ধকার হয়ে আছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে পরিবেশ আলোকিত হয়ে উঠছে। মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজও শোনা যাচ্ছে। সে আওয়াজে প্রাপ্তি ভয় লেপ্টে আছে প্রহরের বুকে। ভয়, আনন্দ, সংকোচ সবকিছুর সমন্বয়ে সে এই মুহূর্তে আড়ষ্ট বলা চলে। প্রহরের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার পর থেকে প্রাপ্তির ফোপানোর আওয়াজ কিছুটা কমে গেলেও ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় সে। এই শব্দটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল তার নিকট। প্রাপ্তির মনে হতো ভালোবাসা বিহীনই তার জীবনের সমাপ্তি ঘটবে। কখনো গম্ভীর মুখী মানুষটার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনা হবে না। কখনো তাকে ভালোবাসার সুযোগটুকু হয়ে উঠবে না। তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ভরসা থাকলেও ভালোবাসাটা নিয়ে সন্দিহান ছিল প্রাপ্তি। এখন মনে হচ্ছে তা পুরোপুরিভাবে কেটে গেছে। লোকটার শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে প্রাপ্তি দু চোখ বুজে আছে। মাঝে মাঝে ঘাড়ের ভাঁজে কানের কাছটায় প্রহরের ভেজা ঠোঁটের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে কেঁপে কেঁপে উঠছে। কান্নার ব্যাগ কিছুটা কমে গেলে সে মুখ তুলে প্রহরকে দেখার চেষ্টা করে। প্রহর তার দিকে চেয়ে কপালে চুমু খেয়ে মৃদু হেসে বলে, বিশ্বাস হয়নি? অন্ধকারে চোখ দুটো শুয়ে এড়ে প্রহরের হাসি হাসি মুখটা দৃশ্যমান হয় প্রাপ্তির নিকট। মুচকি হাসিতে কি সুন্দর দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ এক ধ্যানে প্রহরকে দেখে নিয়ে প্রাপ্তি অদ্ভুত আকর্ষণে প্রহরের গালে এক হাত রাখলো। খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে আঙুল ছুঁয়ে কাপা স্বরে বলল, আবার বলেন। স্ত্রীর আবদার শুনে প্রহর ঠোঁট কামড়ে হাসলো। প্রাপ্তির সেই হাসির পানে অত্যাধিক মুগ্ধতায় চেয়ে রইলে প্রহর তাকে একটানে নিজের কুলে এনে বসালো। প্রাপ্তির ভেজা চড়িয়ে আঙুল ডুবিয়ে নিজের আরো সন্নিকটে টেনে নিয়ে কানের কাছে আবারও ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ সো মাচ। প্রহরের ফিসফিসানো আওয়াজ প্রাপ্তির বুকে ঝড় তুললে তৎক্ষণাৎ চোখ খিচে বন্ধ করে নেয় সে। অন্যরকম ভালো লাগার অনুভূতি সর্বাঙ্গে ছুড়ে গেলে প্রহরের পিঠ আঁকড়ে ধরে রাখে। প্রহর তার বইয়ের এরূপ অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মুখ উঁচু করে আকাশের দিকে চাইতেই বৃষ্টির বড় বড় ফোঁটা এসে চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। অতিরিক্ত ভেজার ফলে প্রাপ্তি কুকড়ে আছে ঠান্ডায়। আবার বজ্রপাতের গগন বিদায়ী আওয়াজ হতেই প্রহরকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে সে। প্রহর এবার খুব সূক্ষ্মভাবে প্রাপ্তিকে খেয়াল করে নিজের ভেজা চুলগুলো ডান হাতে পেছনে ঠেলে গামগামে স্বরে বলে, আজ ভয় করেনি? বৃষ্টির মধ্যে এখানে একা আসার সাহস কিভাবে হলো? প্রাপ্তি মুখ তুলে অপরাধী ভঙ্গিমায় প্রহরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে রেগে গেল কিনা। তারপর কিছু একটা বুঝে সে নিচু স্বরে বলল, তখন তো বজ্রপাত হয়নি, শুধু বৃষ্টি হচ্ছিল। তাতে কি? আমি আপনাকে নিষেধ করেছিলাম রাতে বাইরে, ছাদে, এমনকি বেলকনিতেও না যেতে, মনে নেই? প্রাপ্তি চোখ কুচকে কিছুক্ষণ দেখে নিয়ে প্রহরের থেকে দূরে সরতে চাইল। প্রহর তা দেখে নিজের সাথে আরো চেপে ধরে শোধালো, কি হয়েছে? প্রাপ্তি মাথা নিচু করে বলল, আমার ভুল হয়ে গেছে, আর আসবো না, এবার ছাড়ুন। প্রহর দৃষ্টি শুরু করে প্রাপ্তিকে বোঝার চেষ্টা করলো তার বউ রেগে গেল কেন হঠাৎ। প্রহর প্রশ্নটা মনে চেপে না রেখে সরাসরি বলল, রাগ করেছেন আপনি? প্রহরের কথা শেষ হওয়ার আগেই প্রাপ্তি তার ঠোঁটে হাত রেখে থামিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে বলল, আবার আপনি? প্রহর অবাক হতে গিয়েও হেসে ফেলল। ঠোঁট থেকে প্রাপ্তির হাত সরিয়ে শব্দ করে হাসল সে। প্রহরের হাসি দেখে প্রাপ্তি অভিমানে সরতে নিলে প্রহর তার গালে হাত রাখল। বইয়ের অভিমানী মুখটার দিকে চেয়ে ঠোঁট টিপে হেসে বলল, আমার বলা আপনি সম্বোধন পছন্দ হয় না? প্রাপ্তি অপলক চোখে শুধু প্রহরকেই দেখে যাচ্ছে। এই গম্ভীর মুখে লোকটা এত হাসতে জানে। প্রাপ্তির বিশ্বাস হচ্ছে না এটাই সে রসকসহীন মানব। মনে হচ্ছে কোনো স্বপ্নে বিভোর আছে সে। হঠাৎ গালের মৃদু চাপ অনুভব করলে প্রাপ্তির সংবিত ফিরে পেয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি সম্বোধন করলে
কেমন পরপর লাগে। বউকে কি কেউ আপনি করে বলে? প্রাপ্তির এমন বাচ্চামো কথা শুনে প্রহর ঠোঁট এড়িয়ে হেসে বলল, ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো, তাহলে আপন আপন লাগবে। প্রাপ্তি কিঞ্চিত হেসে মাথা নিচু করলে প্রহর তার দিকে সম্মোহনের ন্যায় চেয়ে রইল। মেয়েটার ভেজা অবয়বে অনেকক্ষণ পর দৃষ্টি পড়াতে অদ্ভুত আকর্ষণে ডান হাত বাড়িয়ে কোমর চেপে ধরল তার। প্রাপ্তি চমকে তার দিকে চাইতে প্রহরের নেশাক্ত দৃষ্টি চোরাতে খেয়ে ঢুক গিলল। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালে নিজেকে শূন্যে অনুভব হলো তার। বিস্মিত হয়ে আশেপাশে তাকাতেই সে বুঝতে পারল প্রহর তাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির ব্যাগ মুহূর্তে আরো বেড়ে গেলে প্রহরকে নিজের আরো সন্নিকটে আসতে দেখে খুলে রাখা চোখ জোড়া বন্ধ করল প্রাপ্তি। বন্ধ চোখ দুটোর দিকে চেয়ে থেকে প্রহরের মুখটা আরেকটু নিচে করল। দুজন দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। প্রাপ্তির ভেজা ঠোঁটের ছোট্ট তিলটা চোখে পড়তেই প্রহর নিজের ঠোঁট ছোঁয়ালো সেখানটায়। প্রাপ্তি তার পিঠ আঁকড়ে ধরলে তৎক্ষণাৎ নিজের ঠোঁট দুটোর সঙ্গে প্রাপ্তির ঠোঁট দুটো আবদ্ধ করে নিল সে। সম্পূর্ণ নতুন অনুভূতিতে প্রাপ্তির শরীর থরথর করে কেঁপে উঠল তৎক্ষণাৎ। চোখ বন্ধ থাকলেও প্রহরের আকুলতা অনুভব করতে পারছিল সে ভালোভাবেই। আনন্দে দুফটা অস্ত্র গড়িয়ে পড়ল তার চোখের কার্নিশ পেয়ে। বৃষ্টি ছাড় দ্বিগুণ ব্যাগে ধেয়ে আসতে প্রহরের অধর কার্যের উন্মত্ততা যেন বৃদ্ধি পেল। প্রাপ্তি দমবন্ধ অনুভূতিতে পিষ্ট হয়ে প্রহরের চুলগুলোই হাত ডুবালো। খানিক পর প্রহর ঠোঁট ছেড়ে মাথা তুলতে প্রাপ্তি লজ্জায় মিয়ে গেল। চোখ খুলে প্রহরকে দেখার সাহস পাচ্ছে না সে। প্রাপ্তির লজ্জা মাখা মুখটা প্রহরকে আরো বেসামাল করে দিচ্ছে। সে চোখ বুঝে জোরে শ্বাস ছেড়ে প্রাপ্তির গলায় ঠোঁট ছুঁয়ে বলল, পাগল করে দিচ্ছ আমাকে বউ। প্রাপ্তি ঢুক গেলে প্রহরের বুকে পড়ে রইলে হঠাৎ প্রহরের হাঁটার আওয়াজ পায়। ধীর কদমে ছাদ থেকে নেমে যাচ্ছে সে। সিঁড়ি বেয়ে তাদের ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে নিজেদের রুমের দিকে এগিয়ে গেল প্রহর। প্রাপ্তের বুক দুরু দুরু কাঁপছে, চোখ খোলার জো পাচ্ছে না সে। আচমকা শব্দ করে দরজা লাগানোর আওয়াজে প্রাপ্তি চোখ খুলে চাইল। প্রহর তার দিকে সম্মোহনের ন্যায় সে থেকে এগিয়ে গেল আলমারির দিকে। নিজের আর প্রাপ্তির কাপড় বের করে বিছানায় রাখলো। প্রাপ্তি চোখ ছোট ছোট করে সব পরক করলে ওয়াশরুমের নিকট প্রাপ্তিকে কোল থেকে নামিয়ে প্রহর নিজেও তার পাশ ঘেঁষে দাঁড়ালো। প্রাপ্তির শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে শাড়ির আঁচলে হাত রাখতে প্রাপ্তি তাড়াহুড়ো করে বলল, আমি পারবো। প্রহর তার কথায় ধ্যান না দিয়ে তোয়ালেটা ঠিকঠাকভাবে তার শরীরে জড়িয়ে দিয়ে শাড়িটা সম্পূর্ণ খুলে নিল। প্রাপ্তি ঢুক গিলে হাঁসফাঁস করে দাঁড়িয়ে থাকলো। প্রহর ঠোঁট কামড়ে তার বইয়ের অবস্থা দেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকার আগে বলল, চেঞ্জ করে নাও, তারপর চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রহর তার কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলে প্রাপ্তি বাকি কাপড়গুলো পরিবর্তন করে প্রহরে রাখা মিষ্টি রঙের শাড়িটা পরে নিল। রাত্রির কাছ থেকে দেখে শাড়ি পরাটা এখন ভালোই রক্ত করেছে সে। ভেজা কাপড়গুলো ওয়াশরুমের সামনে রাখা বালতিতে রেখে প্রহরের আদেশ মতো প্রাপ্তি এসে বিছানায় বসলো। চুলগুলো ভালো মতো মুছে নিয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল সে। খানিক আগের দৃশ্যপট চোখের সামনে ভাসতেই লজ্জায় জড়সড় হয়ে রইল প্রাপ্তি। যে পুরুষের জন্য এতদিন কেঁদে কেটে বুক ভাসাতো সে, সেই পুরুষ আজ তাকে ভালোবাসি বলেছে। একদম অন্য রকম রূপে তার কাছে এসে ধরা দিয়েছে। এত সুখ কোথায় রাখবে সে? সব যে স্বপ্ন স্বপ্ন লাগছে। তার মধ্যেই ওয়াশরুম ছেড়ে বের হলো প্রহর। তোয়ালে দিয়ে চুলগুলো মুছে ধীর কদমে প্রাপ্তির কাছে এগিয়ে আসছে সে। উদম গায়ে শুধুমাত্র ট্রাউজার পরিহিত প্রহরকে এগিয়ে আসতে দেখে প্রাপ্তি লজ্জা পেয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিল। প্রহর মুচকি হেসে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। পুরো রুম নীল রঙে আলোকিত হয়ে উঠলে প্রহর এসে প্রাপ্তির কাজ ঘেঁষে শুয়ে পড়ল। প্রাপ্তির উপর থেকে কাঁথা সরিয়ে বলল, এত লজ্জা? প্রাপ্তি মাথা নিচু করে থাকলে প্রহর পাশ ফিরে তার গালে স্লাইড করতে করতে বলল, সব বুঝো, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এটা কেন বুঝোনি? প্রাপ্তি মাথা আরো নিচু করে আড়ষ্ট হয়ে বলল, সরাসরি না বললে কিভাবে বুঝবো? আপাত দৃষ্টিতে যা দেখা যায় তাকে আদৌ সত্যি হয়। প্রাপ্তিকে নিজের বুকে টেনে নিয়ে প্রহর গাম্ভীর্য ভঙ্গিতে বলল, অন্য কারোরটা জানি না, তবে প্রহর চৌধুরীর ভালোবাসায় কোনো ভেজাল নেই, এটা মাথায় ঢুকিয়ে রাখো, বুঝেছো? প্রাপ্তি আলতো হাসলে প্রহর তার চুলে হাত বুলিয়ে বলল, তখন কাঁদছিলে কেন? তুমি কি আমাকে অবিশ্বাস? প্রহরের কথা শেষ হবার আগে প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল, একদম না, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আপনাকে নিয়ে মানুষের এমন বাজে কথা আমি সহ্য করতে পারছিলাম না। তাই কাঁদছিলে?
প্রহর মৃদু হেসে প্রাপ্তির ভেজা চলে চুমু খেয়ে নিজের ফোনটা বের করলো। আজ সে সমস্ত কিছুর প্রস্তুতি নিয়েই বাসে এসেছিল। তাকে নিয়ে সে ভয়ে তটস্থ ছিল এতক্ষণ। সেই মেয়েটাই তার বুকের বিষাদের ভার হালকা করে দিল। প্রাপ্তি এত বিশ্বাস করে তাকে, অথচ প্রাপ্তিকে নিয়ে কত আশঙ্কায় ভুগেছিল সে। প্রহর শ্বাস ছেড়ে ফোনে থাকা নতুন ভিডিওটা প্লে করে প্রাপ্তিকে ইশারায় তাকাতে বলল। প্রাপ্তি মাথা তুলে সেদিকে চাইতেই একটা দৃশ্যপট দেখে চক্ষু স্থির করে সেদিকে চেয়ে রইল। দৃশ্যপট একটা অন্ধকার নিস্তব্ধ রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে দেখা যাচ্ছে। সে বিরক্ত মুখে এদিক সেদিক চাইছে। পাশে থাকা কাউকে ধমক দিয়ে বাঁধন খুলে দিতে বলছে, অথচ বাঁধন খোলা হচ্ছে না। হঠাৎ সেখানে আগমন হয় প্রহরের। থমথমে মুখে মেয়েটার সামনে এসে বসতেই মেয়েটার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। বিরক্তির বদলে মুখে হাসি ফুটে ওঠে তার। প্রহরকে আপদে মস্তক চোখ দিয়ে গিরে খাচ্ছে সে। মেয়েটার অদ্ভুত চাহনির মাঝে প্রহর দৃষ্টি তীক্ষ্ণ করে বলে উঠল, মনে হচ্ছে জীবনের প্রথমবার আপনাকে দেখলাম, আর এক দেখাতেই কেউ কারো বাচ্চার বাবা হয়ে যায়। বাহ, আমার নামে এত বড় অপবাদ। মেয়েটা হেসে বলছে, প্রথম দেখা হোক আর শেষ দেখা, তুমি হবে আমার বাচ্চার বাবা হ্যান্ডসাম। প্রহরের রূপ বদলাতে দেখা গেল তৎক্ষণাৎ। সামনে থাকা চেয়ারটা লাথি দিয়ে সরিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ। মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি, নয়তো এমন জঘন্য অপবাদের কারণে থাপড়াতে থাপড়াতে গাল লাল করে দিতাম। এবার বল, কার কথায় এসব করেছিস? মেয়েটা প্রহরের রক্তচক্ষু দেখে ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে, তবে মুখ খুলছে না। প্রহর পুনরায় গর্জন করে উঠতেই মেয়েটা তড়িৎ গতিতে বলল, ইকবাল খান এসব বলতে বাধ্য করেছে আমাকে। আমি তাদের দূর সম্পর্কের আত্মীয় হই। এর আগে ইকবাল খানের সঙ্গে আমাদের যোগাযোগ না থাকলেও হঠাৎ উনি একদিন আমাকে বিপুল পরিমাণ টাকা অফার দিয়ে এসব সরাতে বলে। উনি যা বলেছে আমি তাই করেছি, আমার কোনো দোষ নেই, ছেড়ে দাও আমাকে হ্যান্ডসাম। মেয়েটার কথার প্রেক্ষিতে প্রহর উত্তর দিল, একজন সরকারি কর্মকর্তাকে হয়রানি করার শাস্তি আমি না দিলেও আইন ঠিকই দিবে। আমি সেটা তাদের উপরই ছেড়ে দিচ্ছি। ভিডিওটা এইটুকুই ছিল। এটা দেখে প্রাপ্তির মনের উপর থেকে কালো ম্যাগ সরে গেলেও মেয়েটার বারবার বলা হ্যান্ডসাম শব্দটা সহজভাবে নিতে পারছে না সে। রাগ হচ্ছে ভীষণ। প্রহর ফোনটা বালিশের কাছে রেখে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, এই ভিডিও ক্লিপ আগামীকাল সব চ্যানেলে প্রচার হবে। তখন আর কেউ তোমার স্বামীকে বাজে কথা শোনাতে পারবে না। এবার খুশি তো? প্রাপ্তি আলতো হেসে বলল, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন আর মেয়েটা? প্রাপ্তি কথাটা শেষ করে থমকে রইল, কারণ প্রহর তার কাছে এসে গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। প্রাপ্তির নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো তৎক্ষণাৎ। গলা দিয়ে শব্দ আসছে না তার। ছোট ছোট চুমু গলার কাজটা দিয়ে প্রহর মাথা তুলে এবার প্রাপ্তির গালে ঠোঁট ছোয়ালো। অতঃপর ধীর আওয়াজে বলল, চুপ, আর কোনো কথা নয়। নিঃশ্বাসের ব্যাগ মুহূর্তে বৃদ্ধি পেলে প্রাপ্তি নিভু নিভু চোখে প্রহরের দিকে চাইল। প্রহরের দৃষ্টি এলোমেলো। প্রহর নিঃস্বাক্ত চাহনিতে তার ঠোঁটের কাছে এগিয়ে আসলে প্রাপ্তি চোখ খিচে নিল। ওষ্ঠজোড়ার মিলন হলে পরপর প্রহরের মাতাল করা ভালোবাসার স্পর্শে অদ্ভুত শিহরণে মন প্রাণ দুলে উঠল প্রাপ্তির। ঠোঁট ছেড়ে গাল, তারপর গলায় মুখ ডুবে ছোট ছোট চুমু দিয়ে যাচ্ছে সে। শখের পুরুষের এমন প্রেমময় হাবানে পরক্ষণে প্রাপ্তি নিজেও যেন সায় জানালো। সম্মতিটুকু পেয়ে প্রহর আর অপেক্ষার পালা দীর্ঘ না করে ওষ্ঠ স্পর্শের উন্মুক্ততায় মাতাল করে দিল নিজস্ব অর্ধাঙ্গিনীকে। ধীরে ধীরে প্রহরের গভীরতম ভালোবাসায় প্রাপ্তির মনে ভয় আনন্দের সংমিশ্রণ হলে তার পিঠের কাজটায় খামচে ধরল সে। মুহূর্তেই দুটি সত্তা হারিয়ে গেল সুখময় এক রাজ্যে, যে রাজ্যে দুশ্চিন্তা নেই, দুঃখ নেই, আছে শুধু সুখ। যেখানে সুখের প্রজাপতিরা অনবরত উড়ে উড়ে বেড়ায় সর্বক্ষণ। ফোনের অনবরত কম্পনের শব্দে ঘুম ভাঙল লাবণ্যের। চোখ টেনে টেনে মিলতেই মুখে বিরক্তির উদ্রেক ফুটে উঠল। ততক্ষণে এই ফোনের কম্পন থেমে গেলে সে পুনরায় ঘুমের প্রস্তুতি নিল, কিন্তু পারল কোথায়? আবারও সেই একই শব্দে তার বিরক্তির মাত্রা আকাশ ছিল। পাশ ফিরে ফোনটা হাতে নিতেই তার বিরক্ত মাখা মুখটা নিমিষে আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। প্রত্যেক কল এসেছে। লাবণ্য তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠে বসে কলটা রিসিভ করলো। ফোনে লাউড স্পিকার অন করে এলোমেলো চুলগুলো আগে হাত খোপা করে নিল। আর এর মধ্যে ফোনের ওপাশ থেকে প্রত্যেক কণ্ঠ শোনা গেল, এই তুমি কি এতক্ষণ ঘুমাচ্ছিলে? চুল বাঁধা শেষ হতেই লাবণ্য লাউড স্পিকার অফ করে ফোন কানে তুলল। অপরাধী গলায় বলল, ঘুমাচ্ছিলাম। কয়টা বাজে দেখছো? 9টা বেজে গেছে।
আমি তোমাকে সকাল 8টায় ঘুম থেকে উঠতে বলছি না? এত বেলা করে ঘুম থেকে ওঠা একদম ভালো না, জানো না? সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর দুপুরের আবার ঘুমাবে, তাহলে তো শরীর ভালো থাকবে। প্রত্যয় শাসন করা দেখে লাবণ্য ঠোঁট এলিয়ে হাসল। সে অসুস্থ হবার পর থেকেই প্রত্যয়ের কেয়ারের মাত্রা বেড়ে গেছে। আগে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কাটত, কিন্তু এখন রীতিমতো তাকে শাসনের উপরে রাখে। এমন মিষ্টি শাসন কার না ভালো লাগে? প্রত্যয়ের থেকে লাবণ্য তো এটাই চাইতো এতদিন। লাবণ্যের জবাব না পেয়ে প্রত্যয় এবার ধীর স্বরে বলল, কি হলো, কথা বলছো না যে? লাবণ্য এবার মৃদু স্বরে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছে। লাবণ্যের কথার প্রেক্ষিতে কিছু বলল না প্রত্যয়। বেশ কিছুক্ষণ দুপাশে নীরবতা বিরাজমান থাকলে লাবণ্য অভিমানে মুখ ফুলায়, কিন্তু পরক্ষণেই প্রত্যয়ের মনে মুগ্ধকর হাসির আওয়াজে স্থির হয়ে যায়। প্রত্যয় তার হাসি থামিয়ে আদুরে গলায় বলল, খুব দেখতে ইচ্ছা করছে। আসবেন? বিকেলের দিকে রেডি হয়ে বাসার সামনে থাকো, আমি আসবো। লাবণ্য মুহূর্তে খুশি হয়ে গেল। হসপিটাল থেকে আসার পর থেকে প্রত্যয়ের দেখা আর সে পায়নি। মানুষটাকে এক পলক দেখার জন্য রীতিমতো ছটফট করে গেছে সে, কিন্তু মুখ ফুটে আসার কথা একবারও বলেনি। আজ অবচেতন মনে কিভাবে যেন মনের কথাটা বলে দিল। যাক, ভালোই হয়েছে। লাবণ্য খুশি হয়েছে বুঝতে পেরে প্রত্যয় মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, হয়েছে, এত খুশি হতে হবে না, এখনই উঠে ফ্রেশ হয়ে খেতে বসো, যাও। আপনি খেয়েছেন? খেয়েছি। লাবণ্য কিছুক্ষণ কিছু একটা ভেবে চিনতে বলল, খুব কষ্ট হয় আপনার, তাই না? প্রত্যয় প্রথমে লাবণ্যের কথার মানে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝে আলতু হাসে, রসিকতা করে বলে, কদিন পর বউ তো চলে আসবে, তখন আর কোনো কিছুতেই কষ্ট হবে না আশা করি। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু হবে শান্তিময়। প্রত্যয়ের এমন রসিকতাপূর্ণ কথায় লাবণ্য লজ্জা পেয়ে গেল। লাজুক হেসে তড়িৎ গতিতে বলল, মা খেতে ডাকছে, পরে কল দিচ্ছি। হ্যাঁ যাও। কল কেটে প্রত্যয় দাড়িতে হাত বুলিয়ে নিঃশব্দে হাসল কতক্ষণ। মেয়েটার আদরের কথাবার্তা ইদানিং তার বুকে প্রশান্তি আনে। জগতের সমস্ত কিছুই তখন রঙিন লাগে। প্রত্যয় এসব ভেবে মৃদু শ্বাস ছেড়ে রুম থেকে বের হতে তার মামার হাসি হাসি মুখটা দৃষ্টিগোচর হয়। ড্রয়িং রুমে টিভির সামনে প্রসন্ন মনে সে বসে আছে। প্রত্যয়কে হঠাৎ নজরে এলে ইফতেখার সাহেব তাকে নিজের কাছে ডাকেন। প্রত্যয় ভ্রুকুচকে সেদিকে ধীর কদমে এগিয়ে যায়। মামার কাছে গিয়ে বসে টিভিতে নজর রাখতেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আগন্তুক মেয়েটা নিজের মুখের সমস্ত সত্য স্বীকার করেছে। সেই সাথে ইকবাল খানও মিডিয়ার সামনে এসে সকলের নিকট হাত জোর করে মাফ চাইছে, কিন্তু জনগণের প্রতিক্রিয়া ভীষণ খ্যাপাটে। মনে হচ্ছে ইকবাল খানকে সামনে পেলে এক্ষুনি জুতা পেটা করতো তারা। তার এতদিনের ভালো মানুষের মুখও উন্মোচন হয়েছে বলা যায়। গতকাল থেকেই প্রত্যয় এ ব্যাপারে বিষণ্ণতায় ভুগছিল। তার বোনটার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। এই কারণেই মনের অস্থিরতা কোনোভাবেই কমছিল না। কিন্তু যখন জানতে পারলো প্রহর এনএসআই সংস্থার একজন ফিল্ড অফিসার, তখন থেকে সে চিন্তা করা বাদ দিয়ে আশায় থাকলেও কখন সত্যটা প্রকাশ পাবে। তার বোনটাও নিশ্চয়ই এখন খুব খুশি। ইফতেখার সাহেব তো ভীষণ খুশি ইকবাল খানের অপদস্থতা দেখে। তার হাসি খুশি মুডের মাঝে তার ফোনে কল আসলেও পলাশ চৌধুরীর। বন্ধুর ফোন পেয়ে তিনি প্রসন্ন মনে রিসিভ করে বললেন, হ্যাঁ বলো। প্রহর, বাসায় আছে এখন। প্রত্যয়কে নিয়ে চলে এসো। লাঞ্চটা আমাদের বাসায় করো। কিছু কথা ছিল, জলদি চলে আসো তো। ইফতেখার সাহেব বন্ধুকে সম্মতি জানিয়ে কল কাটলেন। অতঃপর প্রত্যয়ের দিকে চেয়ে বললেন, লাঞ্চের দাওয়াত দিল, রেডি হয়ে নে। আর লাবণ্যকে কল দিয়েছিলি, সুস্থ আছে? প্রত্যয় সোফায় হেলান দিয়ে বসে বলল, দিয়েছিলাম, সুস্থই আছে। ইফতেখার সাহেব আর কথা না বাড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেলেন। আর প্রত্যয় টেবিলে রাখা কিছু ফাইল উল্টে পাল্টে দেখে সেটাতে মনোযোগ দিল। ঘেমে নিয়ে প্রাপ্তির রান্নার কাজ সমাপ্ত করলো এইমাত্র। তার শাশুড়ি রাত্রি সাহায্য করাতে খুব জলদি রান্না শেষ হয়েছে। সমস্ত আইটেম সে নিজ হাতে আজ রান্না করেছে। মামা ভাইয়ের আসার সংবাদ, প্রহরের উপর দেওয়া অপবাদ মিথ্যা প্রমাণিত হওয়া, এই সব কিছু মিলিয়ে আজ তার মনটা বেশ ফুরফুরে। ফুরফুরে মনে রান্নাঘরের সব কিছু গুছিয়ে রেখে সে নিজেদের রুমের উদ্দেশ্যে গেল। কাল রাতের ভালোবাসাময় রাত্রি কাটানোর পর প্রহরের মুখোমুখি হতে ভীষণ লজ্জা লাগছে তার। তাই তো ভোরে উঠে গোসল সেরে প্রহরকে ফাঁকি দিয়ে রান্নাঘরে ঢুকেছে সে। কিন্তু এখন কি করবে? প্রাপ্তি রুমে ঢোকার আগে একবার উকি দিল। প্রহর গোসল সেরে বেরিয়েছে এই মাত্র। ভেজা পিঠ তোয়ালে দিয়ে মুছে নিয়ে কালো রঙের টি শার্ট জড়িয়েছে গায়ে। প্রাপ্তি চুপি দিয়ে এটুকু দেখে দরজা থেকে সরে দাঁড়ালো। দুনামনা করছে কিভাবে ভেতরে যাবে।
হঠাৎ শ্বশুরের পায়ের আওয়াজ শুনে প্রাপ্তি হুড়মুড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। দরজা বন্ধ করে জোরে শ্বাসকার্য চালাতেই প্রহর ভূত দেখার মতো চমকে উঠে ভ্রুকুচকে তাকায়। প্রহরের এরূপ চাহনি দেখে প্রাপ্তি দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলে প্রহর তীক্ষ্ণ চোখে সেদিকে চেয়ে রয়। কিছুক্ষণ চেয়ে থেকে তোয়ালেটা নিয়ে ব্যালকনির উদ্দেশ্যে যায় সে। বেশ কিছু সময় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে যায়। প্রাপ্তি কেমন চোরা দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে। প্রহর এরূপ চাহনির মানে খুঁজে না পেয়ে বড় বড় কদম ফেলে তার কাছে গিয়ে দাঁড়ায়। প্রাপ্তি এদিক সেদিক চেয়ে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে প্রহর তার কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। অতঃপর ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, পালাচ্ছ কেন? প্রাপ্তি চোখ বুজে আড়ষ্ট গলায় বলল, মা ডাকছে। হুশ, কোথায় মা ডাকছে? আমি তো শুনতে পাচ্ছি না। কাহিনী কি খুলে বলো তো। প্রাপ্তি চোখ খুলে বার তারা দৃষ্টিতে প্রহরের দিকে তাকালো। সে কিভাবে বলবে প্রহরকে দেখে তার লজ্জা লাগছে। প্রহর এক ধ্যানে প্রাপ্তিকে দেখছে। ফর্সা মুখ গরমে লাল হয়ে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে। প্রাপ্তির নিভু নিভু দৃষ্টিতে প্রহর কিছু একটা আন্দাজ করে বলে ওঠে, এখনো লজ্জা করছে? প্রাপ্তি এবার লজ্জায় দু চোখ বন্ধ করলে প্রহর প্রাণ খুলে হাসলো। প্রাপ্তিকে আচমকা কোলে নিয়ে বিছানার দিকে এগোলো। প্রাপ্তি তা দেখে আটকে উঠে বলল, কি করছেন? প্রাপ্তিকে বিছানায় শুয়ে দিয়ে তার গলায় মুখ রেখে প্রহর বিড়বিড় করে বলল, বউকে শাস্তি দিচ্ছি। প্রাপ্তি লজ্জার কারণে প্রহরকে আঁকড়ে ধরে চোখ বুজে থাকলে আকুতি স্বরে বলল, এখন ছাড়ুন প্লিজ। প্রাপ্তির কথা থামিয়ে প্রহর রুষ্ট গলায় বলল, চুপচাপ শুয়ে থাকো। তোমার উচিত ছিল সকালে আদর দিয়ে আমার ঘুম ভাঙানো। তুমি তো সেটা করোইনি, আবার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। সো এটা তোমার শাস্তি। প্রহরের এমন সব কথায় প্রাপ্তি নিঃশব্দে হাসলো। এবার লোকটার পরিবর্তিত রূপ যায় মন কেড়েছে তার, মনে এনে দিচ্ছে প্রশান্তি। লজ্জার কথা ভুলে প্রাপ্তি এবার প্রহরের চুলে হাত রাখলো। আলতো হাতে চুল টেনে দিতে প্রহর আরামে চোখ বন্ধ করলো। দুপুরের দিকে হুলস্থুল কাণ্ড ঘটে প্রহরদের বাসায়। আশেপাশের প্রতিবেশী যারা প্রহরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল সবাই একে একে ক্ষমা চাইতে এসেছে। প্রহর এসবে বিরক্ত হলেও সবার উদ্দেশ্যে একটা কথাই বলল, আমাদের সকলের উচিত সম্পূর্ণ কাহিনী ভালোভাবে জেনে তারপর মন্তব্য করা। যারা কিছু না জেনেই কাউকে নিয়ে বাজে মন্তব্য করে বসে তাদের অন্তত আমি বুদ্ধিমান বলতে পারি না। আর আপনাদের কারোর উপর আমি রেগে নেই। তাই এসব ড্রামা বন্ধ করে যার যার বাসায় গেলে আমি এই মুহূর্তে বেশি খুশি হব। এই কথার প্রেক্ষিতে উপস্থিত লোকজন আর কিছু না বলে ফোঁতা মুখে চলে গেল। প্রহরের গরম মেজাজ দেখে রাত্রে মিটিমিটে হেসে ভাইকে নিয়ে ডাইনিং টেবিলে বসালো। ইতিমধ্যে ইফতেখার সাহেব আর প্রত্যয়ও চলে এসেছে। বড়রা সবাই ডাইনিংয়ে বসলে প্রাপ্তি আর রাত্রে মিলে খাবার সার্ভ করে দিল। রাজিয়া বেগমকে প্রাপ্তি জোর করে চেয়ারে বসেছে। তিনি ছেলের বউকে কাজ করতে দিতে ইচ্ছুক না, তবু মেয়েটার কথা শুনে না। তার সাহায্য ছাড়া একা একা সব করে। রাজিয়া বেগম এক পলক প্রাপ্তিকে দেখে নিজের প্লেট নিলেন। সকলের খাওয়ার এক ফাঁকে সুযোগ বুঝে পলাশ সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন, এনএসআই সংস্থার সঙ্গে তুমি 5 বছর যাবৎ যুক্ত আছো, কিন্তু এই ব্যাপারটা তো আমাদের কাউকেই কখনো জানাওনি। সেটার কারণ কি? সবার দৃষ্টি এই মুহূর্তে প্রহরের দিকে। প্রাপ্তি আর চোখে দেখে তার জবাবে প্রত্যাশায় আছে, অথচ প্রহর নির্বিকার। উত্তরটা যেন সে প্রস্তুতি রেখেছিল। তেমন ভঙ্গিতে সে কিছুক্ষণ পর বলল, এনএসআই সংস্থার প্রতি আপনার বিদ্বেষ মনোভাব আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। কি কারণে এই বিদ্বেষ মনোভাব পোষণ করেন সেটা সঠিক না জানলেও নিজের ছেলেকে যে কখনো এই সংস্থার সঙ্গে জড়িত থাকতে দিবেন না এটা শিওর ছিলাম, তাই এত লুকোচুরি। পলাশ সাহেব এবার ঝেড়ে কাশলেন। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এটা তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ। তোমার কিছু হলে? বাবার কথা থামিয়ে প্রহর স্বাভাবিক গলায় বলল, সর্বোপরি সকলের উপকারের জন্য যদি আমাকে সামান্যতম ঝুঁকি নিতে হয় তাহলে এই ঝুঁকি আমি বারবার নিতে রাজি। পলাশ সাহেব চিন্তিত থাকলেও ছেলের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন। যে কারণে এই সংস্থার প্রতি তার বিদ্বেষ মনোভাবটা ছিল তা মনে হচ্ছে ছেলের কথায় কিছুটা হলেও প্রশম হয়ে গেছে। উপস্থিত সকলেই প্রহরের প্রতি প্রসন্ন বলা চলে। ইফতেখার সাহেব তো শুরু থেকেই ছেলেটার কথাবার্তা আচার আচরণে বেশ সন্তুষ্ট।
কিন্তু চিন্তিত মনে হচ্ছে শুধু পলাশ সাহেব ও প্রাপ্তিকে। দুজন একই মানুষের জন্য চিন্তিত হলেও দুজনের চিন্তার কারণ ভিন্ন। বেশ কিছুক্ষণ নীরবে খাওয়ার পর্ব চললে পলাশ সাহেব আচমকা আবারও ছেলের উদ্দেশ্যে বললেন, সকল ধ্যান জ্ঞান পেশাতে না দিয়ে নিজের পরিবারের উপরও দাও। কিছুদিনের জন্য প্রাপ্তিকে নিয়ে কোথাও থেকে ঘুরে এসো। প্রহর এবার মাথা তুলে বাবার দিকে চাইল। পরক্ষণে আর চোখে আড়ষ্ট হয়ে থাকা প্রাপ্তিকে দেখে নিয়ে আড়ালে হাসলো। ততক্ষণ ইফতেখার সাহেবের সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে গেছে তার বাবা। সকলের খাবার শেষ হলে ড্রয়িং রুমে গিয়ে বসলো সবাই। ড্রয়িং রুমে তাদের আলোচনা চলাকালীনই রাত্রির সঙ্গে বসে খেয়ে নিল প্রাপ্তি। কিন্তু খাওয়ার শেষে রাত্রি বেসিনের উদ্দেশ্যে দ্রুত ব্যাগে ছুটে গেলে প্রাপ্তি চিন্তিত মুখে সেদিকে চেয়ে থাকে। মুহূর্তেই এক গাদা বমি করে ভাসিয়ে ফেলে রাত্রি। প্রাপ্তি তৎক্ষণাৎ সেদিকে এগিয়ে গেলে তার শাশুড়িও এসে পাশে দাঁড়ায়। ড্রয়িং রুম থেকে মাত্রই উঠে আসা রাতুলও তার স্ত্রীর এমন অবস্থা দেখে ভুরকে গিয়ে এক ধ্যানে চেয়ে থাকে। বসন্তকাল বিদায় নিয়েছে বেশ কদিন হলো। গ্রীষ্মের আগমনের সাথে সাথে তাপমাত্রার হার বেড়ে গেছে অধিক। তীব্র গরমে এখন হাঁসফাঁস করে প্রতিটি প্রাণ। শীতল হাওয়াটাও যেন বিলুপ্ত হয়েছে। এখন শুধু তপ্তকর সূর্যের রাজত্ব চলে। দুর্বল শরীরে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে রাত্রি। রুমের সবগুলো জানালা বন্ধ করে এখন এসি অন করা হয়েছে। রাত্রির মাথার দিকটায় বসে আছে রাজিয়া বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে কিছু একটা ভাবছেন তিনি। তার মেয়েটা ছোটবেলা থেকেই সামান্য অসুখও সহ্য করতে পারে না, অথচ প্রহরের ব্যতিক্রম। শত অসুস্থতা নিয়েও সে দিব্যি চলাফেরা করতে পারে, কিন্তু রাত্রি অত্যাধিক গরম কিংবা ঠান্ডায় অসুখ বাঁধিয়ে বসে থাকে। রাজিয়া বেগমের মনে হচ্ছে অতি গরমে বোধহয় মেয়েটার বমি করে অস্থির হয়ে গেছে। আবার অন্য চিন্তা মাথায় আসছে, এমনটা হবে কি? হলে তো ভালোই হয়। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর প্রত্যেক বাবা মায়েরই মনে আশা থাকে নাতি নাতনির মুখ দেখার। এসব ভেবে আনমনেই তিনি হাসলেন। রাত্রির কপাল ছুঁয়ে মৃদুস্বরে রাখলেন, এই মেয়ে চোখ খোলো, ভালো লাগছে এখন? রাত্রি টেনে টেনে চোখ মেলে তার মাকে জবাব দিল, গলাটা জ্বলছে আম্মু। ঠিক হয়ে যাবে। তাদের কথার মাঝেই প্রাপ্তি পানির গ্লাস নিয়ে রুমে প্রবেশ করলো। ব্যাটসাইড টেবিলের গ্লাসটা রেখে রাত্রির উদ্দেশ্যে বলল, আপু পানিটা খেয়ে নিন। রাত্রি কিছুক্ষণ প্রাপ্তির মুখের দিকে চেয়ে থেকে আলতো হেসে উঠে বসলো। গ্লাসটা নিয়ে পানি অর্ধেক খেয়ে রেখে দিল। তখনই ডাক্তার সমেত রুমে প্রবেশ করলো প্রহর এবং রাতুল। প্রহরদের ফ্যামিলি ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ আগেই। ডাক্তারকে দেখে প্রাপ্তি বিছানা থেকে উঠে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। প্রহর ডাক্তারকে বসার ব্যবস্থা করে দিলে রাতুল অসহায় দৃষ্টিতে এক পলক তাকালো রাত্রির দিকে। রাতুলের এরূপ দৃষ্টি দেখে রাত্রির হাসি পেলেও চুপ করে অন্যদিকে তাকালো। ডাক্তার রাত্রির অবস্থা পর্যবেক্ষণ করলেন, জানতে পারলেন সকালেও তার বমি হয়েছে এবং কিছুদিন থেকেই শরীর বেশ দুর্বল। ডাক্তার সালাউদ্দিন এই সমস্ত লক্ষণগুলো দেখে ধারণা করলেন কিছু। তারপর রাজিয়া বেগমের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, মনে হচ্ছে রাত্রি মামনি প্রেগনেন্ট। সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য হসপিটালে নিয়ে একবার পরীক্ষা করিয়ে আনবেন। ডাক্তারের কথা শোনা মাত্র রাত্রির সমস্ত ক্লান্তি দূর হয়ে ঠোঁট জুড়ে মৃদু হাসির রেখা দেখা দিল। লাজুক ভঙ্গিমায় রাতুলের দিকে চাইলে রাতুল ঠোঁট টেপে হেসে ডাক্তারের সঙ্গে বাইরে চলে গেল। প্রহর তাদের যাওয়ার দিকে এক পলক চেয়ে বোনের কাছে গিয়ে বসলো। রাত্রির কপালে ঠোকা দিয়ে বলল, এটুকু অসুখে একদম শয্যাশয়ী হয়ে গেছিস। আমার ভাগ্নে ভাগ্নিকে দুনিয়ায় আনতে যে কষ্ট ভোগ পাবে, তখন যে তুই কি করবি আমার বোঝা হয়ে গেছে। অকর্মণ্য একটা। রাত্রি চেতে গিয়ে বলল, একদম আমাকে অকর্মণ্য বলবি না, আমার গায়ে যথেষ্ট শক্তি আছে। তা তো দেখতেই পাচ্ছি। দুই ভাই বোনের কাহিনী মুগ্ধ নয়নে দেখছে প্রাপ্তি। কি সুন্দর সম্পর্ক তাদের মধ্যে। একজন আরেকজনকে খাপায়, আবার ভালোবাসাও আছে অফুরন্ত। রাত্রি ঠোঁট কুচকে এবার তার হাস্যরত মায়ের দিকে তাকালো। অভিযোগ করে বলল, আম্মু তোমার ছেলেকে আজে বাজে কথা বলতে নিষেধ করো। প্রহর মৃদু হেসে এবার প্রাপ্তির দিকে চাইলো, তারপর বোনের দিকে চেয়ে উঠে দাঁড়ালো। ওকে আর জ্বালাচ্ছি না, রেস্ট নে এখন, নয়তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। রাত্রি গরম চোখে প্রহরের দিকে তাকালে প্রহর ঠোঁট এলিয়ে হাসলো। অতঃপর রুম থেকে যাওয়ার সময় প্রাপ্তিকে তৎক্ষণাৎ রুমে আসতে বলে দিল। প্রহর যাওয়ার পর প্রাপ্তি রাত্রির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাদের রুমের উদ্দেশ্যে গেল। তার ভাই মামা আর পলাশ সাহেব কিছুক্ষণ আগে বাসার বাইরে বেরিয়েছেন। ডাক্তারকে এগিয়ে রাতুল ফিরে এসেছে মাত্র। প্রাপ্তি দরজার কাছে দাঁড়ানো রাতুলকে একবার দেখে নিয়ে নিজেদের রুমের ভেতরে ঢুকে গেল। প্রহর টানটান হয়ে শুয়ে আছে বিছানায়।
প্রাপ্তির রুমে প্রবেশ করতে সে হাত বাড়িয়ে তাকে কাছে ডাকলো। প্রাপ্তি লাজুক ভঙ্গিমায় ধীর কদমে তার পাশে গিয়ে বসলো। প্রহর খানিক সময় একধানে চেয়ে রইল প্রাপ্তির লজ্জা মাখা মুখপানে। মেয়েটা তার কাছে এলে লজ্জা পায়। আগে মুখটা বিষণ্ণ করে রাখতো, এখন অতি লজ্জায় কাছে আসতে চায় না। কিন্তু প্রহর তো এরূপ দূরত্ব সহ্য করবে না, একদম নয়। প্রহর শোয়া থেকেই প্রাপ্তির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপরে নিয়ে আসলো। প্রাপ্তি চমকে উঠে মুখ ফুলিয়ে বলল, এমন করে কেউ টান দেয়, এক্ষুনি তো হাতটা ভাঙতো। প্রাপ্তির ঠোঁটের নিচে থাকা তিলটায় আঙুল ঘষে প্রহর উত্তর দিল, এত ভীতু হলে চলে? যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ তোমার কিছুই হবে না, এটুকু ভরসা রেখো। প্রাপ্তি আর চোখে প্রহরকে একবার দেখে নিয়ে দৃষ্টি নিচু করে চুপ রইল। প্রহর তার ভাবভঙ্গি দেখে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, তোমার শ্বশুর আব্বা তো কোথাও থেকে ঘুরে আসতে বলল, এখন বলো কোথায় যেতে চাও তুমি? প্রহরের বুকে মাথা রেখে হৃদস্পন্দন শোনাকালীন প্রাপ্তি জবাব দিল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।